এটা দিয়ে শুরু করতে চাই যে ধরেন যে আপনার হঠাৎ বৃষ্টির মতো যদি মানে যাত্রাও হঠাৎ আমরা যে যাত্রা বা সফরের মধ্যে থাকি হঠাৎ করে নতুন মন নেয় না। হ্যাঁ হ্যাঁ, সেই যে এই যে আপনার এই সময় পর্যন্ত আসতে তো নতুন নতুন যাত্রা শুরু করতে হয়েছে। রাইট। আজকে যেমন খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার, আজকে যখন এখানে আসবো এই ঈশ্বরদীতে বেসিক্যালি আমার মোস্ট প্রবাবলি ফার্স্ট টাইম আসবো। আচ্ছা আচ্ছা। আমি যখন আসছিলাম যে তখন দেখলাম যে চলন বিলের ওদিক দিয়ে যখন ঢুকছি একটা গ্রাম, তো বললো যে হঠাৎ পাড়া। হঠাৎ পাড়া ওই জায়গাটা, আচ্ছা হঠাৎ পাড়া মানে ওখানে নাকি চর জেগেছে এবং হঠাৎ করে একটা লোকালয়ের সৃষ্টি হয়েছে। সেরকম করে হঠাৎ করে তো অনেক কিছু জীবনে ঘটে যায়। যেমন আমার জার্নিটা যেটা ছিল এটা কিন্তু হঠাৎ করে, আমি জার্নালিজমে পড়ালেখা করেছি, জার্নালিস্ট হব বা ওই রিলেটেড কিছু করব এরকম ছিল কথা। বাট এই হঠাৎ বৃষ্টি কিন্তু হঠাৎ করে আমার যাত্রা অন্যদিকে নিয়ে গেল। তো জীবনের আমার যেটা মনে হয় যে জীবনের প্রতি পদে পদেই কিন্তু আমরা এরকম একদিকে শুরু করি, বাট যাত্রা সামনে আরেকটা নতুন পথ সৃষ্টি হয়ে যায়, ইশারাতে সেখানে চলে যাওয়া। এই যে সাংবাদিকতা পড়াশোনা করলেন, এই সাংবাদিকতা থাকাকালীন কি মানে যখন পড়ছেন তখন তো কোথাও কাজ করেন? তখন আমি ফার্স্ট ইয়ার থেকে বিবির অ্যাফিলিয়েশন কাজ করতাম, ফ্যাশন শো করতাম, মডেলিং। না, কিন্তু যে সাংবাদিকতা তো করা হয়ে ওঠে না, সাংবাদিকতা ওই সময় করা হয়ে ওঠেনি, পরে করেছি। পরে কোথায় করেন? মানে ফিল্মে আসার পর করেছি। আমি প্রথম আলোর কালচারাল পেজের একবার গেস্ট এডিটর হিসেবে কাজ করেছি। আনন্দধারা একটা ম্যাগাজিন, ওটার আমি একটা গেস্ট এডিটর হিসেবে কাজ করেছি। এখন যেমন তথ্য প্রযুক্তির এত উন্নতির কারণে এখন অনেক বেশি গ্ল্যামারটা এসে গেছে। মানে এখন মানুষ কিন্তু মানে সাংবাদিকতা মানে আগে সে একটু ঝোলা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওই সিনারিটা নেই। মানে এখন ট্যাব নিয়ে, ল্যাপটপ নিয়ে, টেলিভিশন বা রেডিও আসার আগে বেসরকারি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়তো পত্রিকা ছিল লিমিটেড, এখন অনলাইনের যুগ, অনলাইনে প্রচুর কাজ হচ্ছে। তো আমার মনে হচ্ছে যে এখন এটাকে অনেক ইজি। সেই জায়গা থেকে একটা বিষয় জানতে চাই যে গণমাধ্যম, এই গণমাধ্যম তো গণমানুষের মাধ্যম। আপনার কাছে পর্যবেক্ষক হিসেবে বাইরে থেকে কি একটু দূর থেকে কি মনে হচ্ছে যে সেই কাজটা করতে পারছে, যে গণমানুষের মাধ্যম হিসেবে কাজ করছে গণমাধ্যম? হ্যাঁ, আমার যেটা এখন মনে হয়, এখন আমি বলবো যে 80% তো হচ্ছি। আচ্ছা, 80% অথেন্টিক নিউজ পাচ্ছি, বস্তুনিষ্ঠ খবর পাচ্ছি এবং মানুষের কথা উঠে আসছে। তা আমার একটা অবজারভেশন আছে এই ব্যাপারে, যে আমরা যেটা করি গণমানুষের কথা বলতে গিয়ে আমরা নেগেটিভ জিনিসটাকে অনেক বেশি ফলো করে প্রচার করি। আর আরেকটা ব্যাপার যেটা হচ্ছে কি, মনে করেন যে কোনো একটা ঘটনা অনেক সময় দেখি যে এরকম একটা মার্ডার হলো বা একটা বাচ্চা মারা গেল, এরপর কি হলো, কিছুদিন পর দেখা যায় যে আরেকটা নিউজে চলে যাবে, কারণ ঘটনা ঘটতেই থাকে। বাট ওই ঘটনাটা নিয়ে অনুসন্ধানমূলক রিপোর্টগুলো আমার মনে হয় আরো বেশি ইম্পর্টেন্ট। আপনার মনে হয় না যে গণমাধ্যমও কোনো একটি পক্ষ নিয়ে নিচ্ছে, সেগুলো মনে হয়? ওয়েল, কিছু কিছু এখন যারা স্বাধীনতার পক্ষে, ওরা তো স্বাধীনতার পক্ষে যাবেই। সো ওরা সামহাও একজনের বিপক্ষে এসেই যাচ্ছে, সেই হিসাব যদি আমরা দেখি। সো এটা তো, আর প্রত্যেকের তো নিজস্ব অভিমত আছে, কিন্তু আমার মনে হয় যেন গণমাধ্যম হিসেবে এখানে সার্বিকভাবে সবারটাই তুলে ধরা উচিত। আমি খারাপ করলাম, খারাপটাও যেমন বলা উচিত, আপনি ভালো করলেন, ভালোটা বলা উচিত। যে আপনার শুধু ভালোটা বললো, আমার শুধু খারাপ বলবে, তখন বায়াস। তো সেটা কিছু ক্ষেত্রে হয়, তখনই আসলে সমালোচনার মুখে পড়তে হয়। না, ওই যে আপনার গণমাধ্যমের ছাত্র বলেই বলছে যে কেউ কেউ বলছেন বা অনেকে গণমাধ্যম বিশ্লেষকরা বলেন যে এখন গণমাধ্যমে আসলে বিরোধী দলের ভূমিকায় আছে। হ্যাঁ, আমি আসলে পলিটিক্যাল ব্যাপার যতটুকু পারি সচেতনভাবে অ্যাভয়েড করতে পারি। আমি দর্শক হিসেবেই দেখতে চাই, দর্শক হিসেবে যদি বলেন। হ্যাঁ, এখন যেটা গণমাধ্যম যেটা করে, যে গণমাধ্যম সরকারের সমালোচনা করে, যেটা একসময় সাহস করতো না। সো সেই ব্যাপারে গণমাধ্যম অবভিয়াসলি অনেক বড় একটা ভূমিকা রাখে। সরকার পক্ষের কোনো গাফিলতি দেখলে, কোনো ভুল দেখলে, ত্রুটি দেখলে সেটাকে ফলো করে প্রচার করছে। একটা সময় সত্যি এদেশে ভাবা যেত না। সো এই হিসেবে তো আমি বলবো যে গণমাধ্যমে এখন অনেক সাহসী ভূমিকা পালন করছে, এবং বিরোধী দলের যেটা করার দরকার সেটা যখন বিরোধী দল ওয়াকআউট করে, সেখানে দেখা যায় যে গণমাধ্যম এগিয়ে সেটা করছে। সো লাইক দেয়ার ইজ এ চ্যালেঞ্জ, যে আমি এককভাবে কিছু করে যাব, কেউ দেখবে না, কেউ কিছু বলবে না, সেটা হচ্ছে না। সেই দিক থেকে আমার মানে একটা মানুষের কথা বলা, মানুষের মতামত একটা মঞ্চ হচ্ছে গণমাধ্যম। রাইট। তো এই যে এখন ডিজিটাল ছবি হচ্ছে, আসলে ছবি হচ্ছে কি হচ্ছে না, এই নিয়ে কিন্তু একটা বিতর্ক আছে, যে অনেক নির্মাতা আসছে ছবি করতে, কোনটা ছবি হচ্ছে কি হচ্ছে না। হ্যাঁ, সেটা নিয়ে তো একটা বড় সংশয় রয়েই গেছে, যে আসলে কয়টা ছবি হচ্ছে, কয়টা ছবি হচ্ছে না। এর মধ্যেও আমি বলবো আমি সবসময় পজিটিভ ভাবে দেখতে পছন্দ করি। তো আমার মনে হয় ভালো কিছু ছবি কিন্তু এখনো হচ্ছে।
এবং মানুষ কিন্তু সিনেমা হলে যায় সিনেমা দেখতে চায়। হলের অবস্থানগুলো এখনো ঠিক হয়নি। মানে এই মুহূর্তে আমার ক্ষমতা দিয়ে দিলে আমি বলতাম যে 100 হলকে ডিজিটালি ইমপ্রুভ করা উচিত, যে হলগুলিতে ভালো সাউন্ড কোয়ালিটি, ভালো পিকচার কোয়ালিটি থাকবে, মানে মিনিমাম। বা প্রত্যেক বড় বড় জেলা শহরগুলিতে একটা দুটো করে বিনোদন কেন্দ্র থাকবে, যেখানে সিনেমা হল থাকবে, যেখানে ভালো সিনেমা প্রদর্শিত হবে। কারণ ভালো সিনেমা প্রদর্শনের জায়গা কিন্তু সিনেমার ক্ষেত্রে যেটা বললাম যে দর্শকদের রুচি, দর্শকদের স্বাদ কি বদলে গেছে? দর্শকরা কি সেই একসময় শুধুমাত্র এফডিসি থেকে যে ছবিগুলো তৈরি হতো সেই স্বাদই তার রয়ে গেছে, নাকি তার রুচিটা কোথায়? দেখেন, দর্শক তো প্রতিদিনই বদলাচ্ছে। হ্যাঁ, এক সময় বাবা মারা ছবি দেখতে যেতে কিভাবে গল্প শুনি, তারপর আমরা কিভাবে ছবি দেখতাম জানি, এখন আমার বাচ্চারা কি করে ছবি যাচ্ছে, বা পরের জেনারেশন কিভাবে ছবি দেখতে যাচ্ছে। সো পুরো জিনিসটার মধ্যে চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এখন এরা কি চায়, এখন কি দরকার, এদের বিনোদন কোনটাতে, তো সেইভাবেই তো সেটা মাথায় রেখে সিনেমা বানাতে হবে। কারণ এখন আর আমাদের সোসাইটিতে খুব রেয়ার বউ শাশুড়ির সমস্যা বা এই ননদ ভাবির সমস্যা। সো এখনো যদি আমি ওই লেভেলের প্রবলেম নিয়ে সিনেমা বানাই, দর্শক যাবে না। এখন আমাদের জীবনের প্রবলেম কি? ফেসবুক, ইন্টারনেট, অনলাইন। সো এই মনস্তাত্ত্বিক দূরত্ব, কমিউনিকেশন গ্যাপ, ফ্যামিলির মধ্যে বন্ডিংস কমে আসতেছে দিনে দিনে। একটা কর্পোরেট সংস্কৃতির আবহাওয়াতে থাকা, না চারজন ফ্রেন্ড একসাথে বসে গল্প করছে, হঠাৎ করে দেখা গেল চারজনই মোবাইল নিয়ে বসে আছে। সো লাইক দিস শুড বি কাম আউট। এগুলি পোর্ট্রে করলে আমার মনে হয় সম্পর্কেরও সংজ্ঞা বদলে গিয়েছে। আমি সেটাই বললাম, কস্টিউম থেকে শুরু করে ফুড হ্যাবিট সবকিছু তো বদলাচ্ছে। তো চলচ্চিত্র কেন এক জায়গায় স্ট্যাগনেন্ট হয়ে থাকবে? সেখান থেকে তো চলচ্চিত্রকে বদলাতে হবে। এবং সেই জায়গাতে একটা বিষয় জানার কথা যে আমাদের এখানে যারা আপনি ছবি বানাচ্ছেন, সবাই যে ছবি বানাচ্ছেন, এখনকার লক্ষ্য কোন দর্শক? এখন দেখেন, এক ধরনের এক ছবি বানানো হচ্ছে যে ওরা চিন্তা করে যারা যে হলে তো ভালো লোক যায় না, মানে তার মানে হলে কি খারাপ লোক যায়? হলে ভদ্রলোক যায় না, ভালো কি আসলে ভালো কি? তো তারা বলে যে না, আমরা এই টিপিকে কমার্শিয়াল ফিল্ম বানাবো। ওই কমার্শিয়াল আর ভালো সিনেমার জায়গাতে একটা বড় দূরত্ব তৈরি করে দিয়ে এরা ভালো সিনেমা বানাচ্ছে, এরা কমার্শিয়াল ফিল্ম বানাচ্ছে, এরকম একটা করে বললাম তো, একটা পুরো জিনিসটাকে একটা মানে জগা খিচুড়ি টাইপের একটা অবস্থান হয়ে আছে। বাট মূল ধারার ছবি এবং বিকল্প ধারার ছবি দুই ধরনের ছবি হচ্ছে, পরিমাণ কম, কিন্তু আমার মনে হয় আরেকটু এই পরিমাণ বাড়া উচিত। এবং আপনার কাছে কি আমরা যেতে যেতে বলতে পারি যে আমাদের কন্টেন্টের জায়গা থেকে কন্টেন্টটা কাদের জন্য? সেটা কি এই যে আমাদের এই যে বিশ্ববিদ্যালয়, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় যারা আছে, যারা একটা পড়াশোনার মধ্যে আছে, তাদের জন্য? এই যে আমাদেরকে যারা দেখছে একটু দূর থেকে, আপনাকে আমাকে যারা দেখছে, এই শ্রেণী, এই একটা সাংঘর্ষিক অবস্থা আছে না আমাদের কন্টেন্ট? না, অবশ্যই মনে করি যে কিছু ফিল্ম কিন্তু বানানো হয় অনেকে চিন্তাই করে যে এটা গ্রাম বাংলা দর্শকের জন্য, যাদের ওদের কাছাকাছি ওদের যেটা রিলেট করতে সুবিধা হবে। আবার কিছু সিনেমার কন্টেন্ট বাছাই করা হচ্ছে যে এই সাবজেক্টগুলো একটু ইন্টেন্স, একটু ভারী, সো এগুলি একটু শহর কেন্দ্রিক বা যারা বোদ্ধা শ্রেণীতে ওদের জন্য কথায় মাথায় রেখে। বাট সার্বিকভাবে সবার কথা মাথায় রেখে সবার ভালো লাগবে সেই ধরনের ছবি খুব কম হচ্ছে। যেমন হঠাৎ বৃষ্টি, সবার ভালো লেগেছে, এটা আপনি যদি গ্রামের লোককে বলেন ভালো লেগেছে, বা এরকম অনেক সিনেমা আছে। সো আমার কাছে মনে হয় যেন এই লেভেলের, যেটা নাকি মানে একটা ন্যাশনাল অ্যাপিল আছে, ছবি যদি ছবির ভাষায় কথা বলে তাহলে তো সবাই ওটা দেখবেই। এক্স্যাক্টলি। তো সেই ক্ষেত্রে কিন্তু তখন আমাকে স্পেসিফিক দর্শক বাছাই করতে হবে। এই জন্যই বলতে যে ছবির ভাষা, ছবি কথা বলবে, সেই যে ছবির ভাষাটাকে আমরা যারা নির্মাতা সবাই বুঝতে পারছি। এই ক্ষেত্রে কিছুটা সংশয় রয়ে গেছে, বিকজ এখন যারা ফিল্ম বানাচ্ছে নির্মাতা, মানে একসময় যেরকম মনে করেন যে আমজাদ হোসেন, দিলীপ বিশ্বাস সহ অনেকে, মতিন ভাই, সোহানুর রহমান সোহান, যে ডেডিকেশনের জায়গাটা থেকে নিয়ে ফিল্মটা বানাতো, যে প্যাশন, ডেডিকেশন, অবসেশন, প্রফেশন সবগুলো একসাথে ছিল। এখন আমার কাছে মনে হয় ক্ষেত্র বিশেষে এটা নেই। কলকাতার অনেক ছবি করছেন, তাদের যে এখন ক্যামেরার ভাষা, ছবির ভাষা, সেই ভাষা থেকে কতটা দূরে আছি আমরা? দুটোতে বাংলা ছবি। আমি মুম্বাইতে গেলাম না, আমি কলকাতাতে থাকি। এত দূরে আমরা যেটা বলছিলাম যে এই যে কলকাতার সঙ্গে বাংলাদেশের যে আপনি বললেন যে অনেক দূরত্ব, সেই দূরত্বের জায়গা থেকে তারা তো আন্তর্জাতিক বাজারের সঙ্গে ব্যবসা করছে, তারা স্থানীয় যে মুম্বাই, চেন্নাই, তাদের সাথে ব্যবসা করছে, তাই না? বা অন্যান্য কেরালায় যেসব ছবি হচ্ছে, তা আমাদের আসলে প্রতিযোগিতা কার সঙ্গে? নিজের সাথে নিজের লড়াই করে যাচ্ছি আমরা। আর মানে এই ক্ষেত্রে মনে করেন যে মানে কম্পিটিটিভ অ্যাটিটিউড যদি না থাকে, তবে কিন্তু কোনো সেক্টরই ডেভেলপ হয় না। আজকে এতগুলো চ্যানেল বলেই কিন্তু এর মধ্যে থেকে কিছু ভালো কিছু মন্দ আমরা সিলেক্ট নিতে পারি। সো আমাদের মানে
আগের সেই যেটা বলছিলাম যে তথাকথিত মানে সিনিয়র যারা পরিচালক তারা অনেকেই ছবি বানাচ্ছেন না, নেই। আর এখন যারা অতিথি হয়ে পরিচালক হয়ে আসছেন, অতিথি হয়ে যারা আসেন, মৌসুমী বললে তো আমার নায়িকার কথা হয়ে যায়। আমার নায়িকা অতিথি না, মৌসুমী ডেডিকেটেড ফিল্ম মানে জাস্ট কিডিং। আমাদের এখানে যদিও ডিজিটাল ফরম্যাটে ছবি হচ্ছে, হচ্ছে, হ্যাঁ আসলে আমি কি হলে যে ছবি দেখব না আমি এই মুঠোতে মোবাইলে ছবি দেখব? না না, আমি দৃঢ়ভাবে বিশ্বাসী যে আমরা অবশ্যই হলে গিয়ে সিনেমা দেখব। বিকজ চলচ্চিত্র এমন একটা মাধ্যম যেটা আপনার ওই যতই আমি মোবাইলে দেখি, যতই আমি ল্যাপটপে দেখি, সেটার কিন্তু আমাকে পূর্ণ আনন্দ দেয় না। আজকে আমি আমেরিকাতে গিয়ে যখন শুনলাম যে বজরঙ্গি ভাইজান খুব ভালো চলছে, আমি কিন্তু বজরঙ্গি ভাইজান দেখার জন্য হলে গেলাম, ওখানে ডলার দিয়ে টিকিট করে। সো একটা ইন্ডিয়ান ভারতের ছবি যদি আমাকে হলে নিয়ে যেতে পারে, আমরাও নিশ্চয়ই পারবো। এবং মানুষ কিন্তু মানে উন্মুখ হয়ে বসে থাকে যে কবে একটা ভালো সিনেমা আসবে, কবে আমরা বড় পর্দা দেখব। আমি একটা সিনেমা ট্রেলার দেখে এসেছি, এভারেস্ট। এটা কয়েক মাসের মধ্যে রিলিজ হবে এবং এটা পৃথিবীর যে কোনো দেশেই চলুক না কেন আমি হলে গিয়ে ওটা দেখব। সো তার মানে কি হচ্ছে, মানে ছবি দেখাটার হ্যাবিট বা ছবি দেখার ভালো লাগার জন্য কিন্তু উই ক্যান ডু লট অফ স্যাক্রিফাইস। মানে দর্শকের উৎকণ্ঠা, উদ্গ্রীব, আগ্রহ সবই আছে, কিন্তু আমরা তার পেয়ালা তুলে দিতে পারছি না। রাইট। মানে কে কি চাচ্ছে, কোনটা দরকার, কোনটা কোন সময় রাইট ভাবে তাকে প্রেজেন্ট করা, তবেই হচ্ছে কি দর্শক হলে আসবে। এর মধ্যে তো অনেক ভালো ভালো সিনেমা চলেছে, কিন্তু অনেক দর্শক হুমড়ি খেয়ে পড়েছে। এক্স্যাক্টলি। সো দর্শক নতুনত্ব চায়। দর্শক ওই একই জিনিস বারবার দেখতে চায় না, যে আমি একই রাজ্জাক সাহেবও যেটা করেছে, ফেরদৌসও সেটাই করছে, বা নতুন যে এসেছে ওরাও সেটাই করছে। সো দর্শককে নতুনত্ব চায়। সেই জায়গা থেকে বলতে চাই যে আমাদের এখানে সালমান শাহ যা করেছে, এখন আরিফিন শুভ তা করছে, শাকিব খান তা করেছে, আপনিও তাই করেছেন। ওই জায়গা থেকে ভাঙা গিয়েছে মানে কি, যেমন মানে মৌসুমী যা করেছে, এখন মিম এসেও সেটা করছে। বিকজ আলটিমেট গিয়ে কি হচ্ছে যে একটা ছকে ফেলে দেওয়া হয়। বিকজ গল্পে বা মেকিং এর ক্ষেত্রে গিয়ে দেখা যাচ্ছে যে একটা ছকের ভিতরে আটকে দিচ্ছে। আচ্ছা, মনে করেন যে ড্রয়িং রুম মানে বিশাল বড় একটা কার্পেট থাকবে, সোফা থাকবে, ইনক্রেডিবল যেটা। ফর্মুলার বাইরে নিয়ে আমাদের যারা অভিনয় করছেন, অভিনেত্রী, তাদের কি কাজ করানো যাচ্ছে না, তারা হয়তো কাজ করতে পারবেন, যারা কাজ করাবেন তাদের সীমাবদ্ধতাটা কি? আপনি একটু একটা প্রশ্ন করলেন যে মৌসুমী সালমানের কথা। আমি মনে করি যে আমাদের প্রজন্মের মানে শুরুতে যারা যে দুইজন ছিল, যে মৌসুমী, সালমান, দে আর ভেরি লাকি। ওরা এই জন্য লাকি ছিল যে তাদেরকে নিয়ে ভাবনা চিন্তা করে তাদেরকে স্ক্রিনে প্রেজেন্ট করা হয়েছে। শন ভাইকে শুনেছি, মৌসুমীকে কোন গেটআপে ভালো লাগবে, এতেশাম দাদু। সো এরপর কি হয়েছে, ওরা একটা রোল মডেল হয়ে দাঁড়িয়েছে এবং যে নায়িকাই আসছে, মৌসুমী আপার মতো চুল করো, অমুকের মতো মেকআপ করো, ওকে নিয়ে ভাবছে না। এই জন্য কারো আইডেন্টিটি তৈরি হচ্ছে না নতুন করে। দোষ পড়ে যাচ্ছে, একটা ছবি চলছে না, দোষ পড়ে যাচ্ছে এর নায়কের, নায়িকার। ব্যাপারটা বুঝেছেন? কারণ আমাদেরকে যেটা কষ্ট করে নিজের আইডেন্টিটি তৈরি করতে হয়েছে এবং সেই আইডেন্টিটিকে ওরা কাজে লাগাচ্ছে। যখন ইমেজ হয়ে যাচ্ছে একজন শিল্পী কিন্তু বহুত কাঠখড় পরিয়ে ইমেজ করছে বসি। এবং আমার মনে হয় কি যে সেই আরেকটা বিষয় হচ্ছে যে এই যে ইমেজের কথা বললেন, যে ফেরদৌস ছাড়া ছবি হবে না, ফেরদৌসকে নিলেই ছবি হিট, এই যে চিন্তা এক ধরনের আমাদের চলচ্চিত্র আছে না, ঘুরে বেড়াচ্ছে। এটা প্রায়শই হয় যে কোন একটা জুটি যখন মনে করেন যে এস্টাবলিশ হয়ে গেল যে এই জুটির ছবি চলছে, একজন নির্দিষ্ট নায়ক হোক, একসময় নায়িকা ছিল, নায়ক, যে এটাই চলছে, একে নিয়ে চালাতে হবে। সো এতে করে এটাতেই তো প্রমাণ করে যে তার নিজের উপর নিজের কনফিডেন্স নেই, যে আমি জানি না যে আমি এটা আমি এখন ইঞ্জিনটা এখানে বসা, কিন্তু আমি এটা চালাতে পারবো না, বিকজ আই এম নট ক্যাপেবল এনাফ অফ ডুইং দিস জব, ইটস নট মাই জব। সেই জায়গা থেকে মানে আমরা একটু খোলাখুলি ভাবে হয়তো কথা বলছি, এই রেল লাইনের এখানে এসে বা মুক্ত জায়গা দেখে, যে নির্মাতা কি আমাদের এখানে তৈরি হয়েছে? নির্মাতা
তৈরি হচ্ছে কিন্তু সাস্টেইন করছে না। সার্বিক বিচারে যে একটা ছবি সব বুঝে, যেমন খাতাউর রহমান হোক, শিবলি সাদিক হোক, আপনি এতেশাম সাহেবের কথা বলছিলেন, আমজাদ হোসেন সাহেবের কথা বলছিলেন, সেভাবে যে তাদের মাথায় একদম ছবির সুর থেকে, গানের সুর থেকে শুরু করে ফেরদৌস এসে কিভাবে ক্যামেরাতে ইন করবে সবকিছুই তার নকশার মধ্যে ছিল। এরকম আমি যদি বলি একদম পূর্ণাঙ্গ নির্মাতা। আমি একটা উদাহরণ দিই। একটা উদাহরণ হচ্ছে আমি একবার কলকাতায় একটা ফিল্ম করব, দিলীপ বিশ্বাস ডিরেক্টর আমাদের, অকৃতজ্ঞ নামে একটা সিনেমা করছে। তো সেদিন আমি ঢাকা থেকে কলকাতা যাব, আমার ফ্লাইট ছিল বোধহয় দুপুরবেলা। তো আমাকে দাদা ফোন করলো, ফোন করে বললো যে তুই এয়ারপোর্ট থেকে সরাসরি সেটে চলে আসবি, বিকজ ওখানে যেহেতু কস্টিউম টস্টিউম নিয়ে কিছু ভাবা লাগে না, সব রেডি থাকে, তো চলে আসবি। তো আমি গেলাম। তো যাওয়ার পরে আমাকে দেখি একটা বিরাট বড় একটা সিকোয়েন্স, প্রচুর আর্টিস্ট ওটাতে, ভিক্টর ব্যানার্জি, রঞ্জিত মল্লিক, আমি, ঋতুপর্ণা, লাবণী চৌধুরী, এরকম প্রচুর আর্টিস্ট সহ একটা সিন। তো গিয়ে দেখলাম যে দাদা আমাকে কিছুক্ষণ 2-3টা শর্ট বললো যে এই শর্ট, এই মাস্টার শটগুলি এখন তোকে দিতে হবে। তার মাস্টার শটগুলি দিলাম, মাস্টার শটগুলি হয়ে গেল। তারপরে সবার প্যাক আপ করে দিয়েছে। এর বলছি তুই, আমি একা। আমি বলছি মানিটা কি? বলে কি 2টা থেকে কল টাইম ছিল, ওদের সবগুলি ক্লোজ আপ বা ওরকম করে করে আমি নিয়ে নিয়েছি প্ল্যান করে। এখন হচ্ছে মাস্টার শটগুলি তোর সাথে হয়ে গেল, এখন তোর শটগুলি আমি আরাম করে, বিকজ ইউ আর দ্য ইয়াংগেস্ট অ্যামাং দেম। ওটা থাকলে হয়তো তুই একটা অস্বস্তি ফিল করবি। সো ইউনো, তখন সে আমাকে দেখে দেখে আমার কাছ থেকে যে অ্যাক্টিং বের করে নিয়েছে, দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টিং আই এভার ডিড। সো এই যে ভাবনা একটা শিল্পীকে নিয়ে, এই ধরনের ভাবনা করার মতো নির্মাতার সত্যি এখনো। ছবিটা একদম জোয়ার চলছে, বিভিন্ন ভাবেই ছবি হচ্ছে, মানে এফডিসির বাইরে ছবি হচ্ছে অনেক। সেই জায়গা থেকে মনে হয় যে ক্যাটালগ ছবি তৈরি হচ্ছে। ক্যাটালগ ছবি বলতে আমি বলছি যে আমি পুরস্কারে যাব, সেই চিন্তা থেকে ছবিটা তৈরি করছি। আমাদের সামনে অনেক যে দর্শকরা দাঁড়িয়ে আমাদেরকে দেখছেন, তারা দেখুক কি না দেখুক, আমি কয়টা উৎসবে যাব সেই প্ল্যানটা আগে করি। আসলে হয় কি, কিছু কিছু প্রযোজক বা ফিনান্সার আমি বলবো, তারা চায়, তাদের লক্ষ্যটা এরকম যে আমি একটা সিনেমা বানাতে চাই যে সিনেমাটা পুরস্কার নিয়ে আসবে। তো সেই সিনেমাটা মানুষ দেখুক, মানুষ বুঝুক, তাতে আমার কিছু আসে যায় না। এরকমও কিন্তু সিনেমা আমাদেরকে করতে হয়। আমি কিছু ফেস্টিভ্যালে যাচ্ছি, তাতে করে তার স্ট্যাটাসটা একটা লেভেলে যাচ্ছে। তারপর সে পরে গিয়ে আবার বলছে যে না, ছবি চললো না, যে টাকাটা লগ্নি করলাম পুরো টাকাটা লস হয়ে গেল। কিন্তু প্রথমে কিন্তু এসে বলছে যে আমি ভালোবেসে ছবি বানাচ্ছি, 2 কোটি 3 কোটি টাকাতে ছবি বানাবো, ফেস্টিভ্যাল ঘুরবো। ঠিক আছে, মানে হয় কি নিজের সাথে নিজে হিপোক্রেসি। এবং সেই জায়গা থেকে বলা যে আসলে আপনি কি, বা যখন আপনি ছবি নিজে দেখতে পারেন, নিজের ছবি তো বাইরেও তো অনেকের ছবি দেখেন, সেই জায়গা থেকে নাটক, টেলিফিল্ম, ছবি আলাদা করতে পারেন খুব একটা? বললাম না, সবকিছু মিলে একটা জগা খিচুড়ি হয়ে আছে। একটু আগে আমি ওয়ার্ডটা ইউজ করেছিলাম। এখান থেকে আমার মনে হয় আস্তে আস্তে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা চলেন আবার একটু স্থান ত্যাগ করি। ফেরদৌস ভাই, আমরা এই যে ট্রেনে যাত্রা শুরু করলাম, মাঝখানে যে রেল স্টেশনে অপেক্ষা ছিলাম ট্রেন চালু হওয়ার, এই যে আমরা বিভিন্ন টার্মিনালে, জংশনে থামি, দেখি যাত্রাপথে এই যে এত মানুষ, এই মানুষের মানচিত্র পড়ে না পড়ার চেষ্টা করে? আমি খুব হিউম্যান ফেস ট্রিট করার চেষ্টা করি। আমার খুব ভালো লাগে। মনে করি আমি তো প্রচুর ট্রাভেল করি, আমি যখনই কোনো স্টেশন, সে বিমানবন্দর হোক বা কোনো রেল স্টেশন হোক, যদি কয়েক ঘন্টা আমাকে ওয়েট করতে হয়, আমি খুব একটা ক্যারেক্টার দাঁড় করে দেখি যে এই লোকটা কোথেকে আসলো, বা এই মানুষটা কি করছে, কি করতে যাচ্ছে, তার উৎকণ্ঠা কার কাছে যাচ্ছে। তো এই নিজের মতো আমি স্টোরি বানাই। তো আমার কাছে খুব মজা লাগে এবং খুব সময় কেটে যায়। মানে সেই জায়গা থেকে চলুন বাইরে যে দাঁড়াই, সেই জায়গা থেকে তো ওই বিষয়টা তো আসে নিশ্চয়ই যে এই যে একজন যাত্রী, সে কোথা থেকে আসলো, কোথায় তার গন্তব্য শেষ হবে, এবং তার জন্য তো কোনো মানুষের অপেক্ষাও তো থাকে, তাই না? এই যে মনে করেন যে 2টা লাইন পাশাপাশি চলে যাচ্ছে, কখনো মিশবে না, অনন্ত গিয়ে শেষ হচ্ছে, এরকম একটা ব্যাপার মনে হয়। মানে সেই জায়গাটা হচ্ছে যে এই যে অনেক লাইন, আপনি যেটা বলছিলেন, আমিও বলছিলাম যে এই রেল লাইনের সঙ্গে যে মনের একটা সম্পর্ক, বন্ধন, যে আমি যখন ট্রেনটা ছেড়ে যাচ্ছি, আমি কাউকে রেখে চলে যাচ্ছি। রাইট। এটা সত্যি স্যাড লাগে। ইনফ্যাক্ট অনেক সময় দেখবেন যে কোনো একটা মুখ চেনেন না, কোনোদিন দেখা হয়নি, বাট দেখে একটা অদ্ভুত মায়া মন থেকে, এটা যে আছে এই মানুষের সঙ্গে আমার কোনো জীবন আর কখনোই দেখা হবে না। এই যে ক্ষণিকের কিছু মুহূর্ত, আমার মনে হয় এটাও কিন্তু জীবনে অনেক একটা আপনার সেরকমই হঠাৎ করে কাউকে দেখেছিলেন, দেখে ভালো লেগেছিল, মিস করেন? হ্যাঁ, মিস করি। ইউনিভার্সিটিতে আমাদের সঙ্গে পড়তো একটা মেয়ে,
ওর নামও মনে নেই আমার এখনো। ও ভর্তি হলো একটা ডিপার্টমেন্টে, আমি জার্নালিজমে। হঠাৎ করে আমি কোনো একটা কাজে টিএসসিতে গেছি, সেও টিএসসিতে গেছে কোনো একটা কাজে, তো দেখা হয় না, মানে চোখাচোখি, মানে কথা টথা সেরকম হয়নি। তারপর আরেকদিন দেখা, তখন আমি আমার বন্ধুদেরকে জিজ্ঞেস করলাম নেক্সট ডেতে যে আচ্ছা এরকম একজনকে দেখেছিলাম, ও কোথায়, মানে চলে গেছে বিয়ে করে, মানে বিয়ে করে চলে গেছে, মানে ভর্তি হয় নাই? না ছিল, আচ্ছা কিছুদিন পড়ালেখা করে সে বিয়েটা করে চলে গেছে। মানে ওই যে একদিন বা দুই দিনের পর তার সাথে আর যোগাযোগ, আর কোনো কমিউনিকেশন। তারপরে এতদিন চলাচল, কোনো রেল স্টেশন, কোনো বিমানবন্দরে তাকে দেখেন না অদ্ভুত তাকে খুঁজেন? খুঁজি না, হয়তো দেখা হলে ভালো লাগবে, কিন্তু কখনো দেখা হয় না। আবার এই যে আমরা তো যেমন ফেসবুকের মাধ্যমে কিন্তু আমরা অনেক পুরোনোকে ফিরে পাই, সেরকম কাউকে পেয়েছেন? না, আমি ফেসবুক ইউজ করি না, আমার কাছে মনে হয় যেটা শেষ হয়ে গেছে ওটা শেষ হয়ে যাওয়াই ভালো। আমি সারাক্ষণ ওই স্মৃতি হাতড়াতে চাই না। আমার কাছে মনে হয় যে অনেক কিছু আমি এখানে অফ করে দিতে চাই, মানে নতুনের সঙ্গে পরিচিত হওয়া, নতুনত্ব। আমি যে সারাক্ষণ যদি পিছু, ওটা ইন্টারেস্টিং, অনেক পুরনো বন্ধু আত্মীয় খুঁজে পাওয়া যায়, বাট আমার ব্যক্তিগতভাবে খুব একটা ভালো লাগে। সেই জায়গা থেকে কি আপনার মনে হয় না যে আমরা এখন ফেসবুক বা এই ধরনের যে একটি সামাজিক যোগাযোগ মাধ্যম সেটা ব্যবহার করতে শিখিনি? ওয়েল দেখেন, আমরা এখন অ্যাটম বোমকে তো পজিটিভভাবে ইউজ করার জন্য বানানো হয়েছিল, তো কজন সেটাকে পজিটিভভাবে ইউজ করেছে। সো এটার অনেক পজিটিভ ইম্প্যাক্ট আছে, অনেক পজিটিভ সাইড আছে, কিন্তু সেটাকে দেখা যাচ্ছে আমরা পজিটিভভাবে ইউজ না করে ম্যাক্সিমাম ক্ষেত্রে নেগেটিভভাবে ইউজ করি। কিন্তু আপনাদের মানে অনেক যারা যে এই ধরনের মাধ্যমের সঙ্গে জড়িত, তারা অনেক সময় বলেন যে হ্যাঁ আমার দর্শক, আমার শ্রোতার সাথে সরাসরি যোগাযোগ স্থাপনের জন্য এইটা আমাকে খুব কাজে দেয়। তা আমার মনে হয় আমি একটা ভালো সিনেমা করব, একটা ভালো কাজ করব, এটা মানুষ দেখবেই, এটা মানুষ অ্যাপ্রিসিয়েট করবেই। আমি যতই যোগাযোগ করি, হ্যাঁ প্রচারের দরকার আছে, তাই বলে প্রচারের আরও ওয়ে আছে। সে আমার ফেসবুকে আমার বন্ধুদেরকে কিছু জানান দেওয়ার মাধ্যমে, সেটাকে আমার কাছে মনে হয় যে একটা সহজলভ্যতা হয়ে যায়, মানে এটা সহজ। আমার কাছে অনেক ইজি গেটিং লাগে। আমার কাছে মনে হয় যেন আমরা যারা রূপালী পর্দায় বা বড় পর্দায় কাজ করি, ঢাকা থেকে যখন রওনা দিচ্ছিলাম তখনই এই যে পাকশি পর্যন্ত আসতে পথে পথে আপনিও নিশ্চয়ই অনেক বৃষ্টি দেখেছেন। হ্যাঁ, এই বৃষ্টি, এই রোদ্দুর, হ্যাঁ মেঘ রোদ্দুরের খেলা, সেটা আপনাকে নিয়ে সফরে বেরিয়েছে কিনা সেটা জানি না, হতে পারে বলা যায় না। বিকজ আমরা যখন হঠাৎ বৃষ্টি শুটিং করি, আমার মনে আছে যে আমরা যে শহরেই শুটিং করতে যেতাম ওখানে বৃষ্টি হতো, বিকজ বাসুদা বৃষ্টি চেয়েছিল যে বৃষ্টি সিজনে শুটিং করব। ইনফ্যাক্ট আমরা যখন রাজস্থানে যাই শুটিং করতে, সেখানেও বৃষ্টি হয়, এবং শুনি যে প্রায় 18 বছর পর বোধহয় ওই এরিয়াতে বৃষ্টি হয়েছিল সেদিন। না, আমি আবার ঢাকা থেকে শুনেছি যে ঢাকাতে গত কয়েকদিন হয়তো একটু বৃষ্টি হয়েছে, কিন্তু উত্তরবঙ্গে বা এই অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছিল না, এবং হওয়া দরকার ছিল। এখন আপনার বরাতে হয়তো বৃষ্টিটা হলো। এই জায়গা থেকে আষাঢ় শ্রাবণ ঋতু, সেগুলো আপনাকে কিভাবে সম্পৃক্ত হন, আপনাকে কিভাবে নিয়ে যায় তার সঙ্গে? আমাকে আসলে মানে প্রকৃতির সৌন্দর্য, এই চেঞ্জেসগুলি আমাকে ভীষণ টাচ করে। মানে আমার কাছে, আমি যখন রাস্তায় দেখি কদম ফুল নিয়ে বাচ্চারা বিক্রি করতে এগিয়ে আসছে, তখন আমি খুব আগ্রহ ভরে সেটা নেই। আমি যখন দেখি যে শিউলি ফুলের বেলি ফুলের মালা বিক্রি করছে, আমি সবসময় কিনে গাড়ির ভিতরে রেখে দিয়ে বাড়িতে নিয়ে যাই, এবং মানে আমার বউ আগে মানে মানে খুবই মানে ভাবতো যে এটা বোধহয় খালি ইমপ্রেস করার জন্য করছি, তো পরে দেখলাম যে ইটস মাই হ্যাবিট। সো লাইক আমাকে এই ব্যাপারগুলো খুব টানে, এবং ঋতুর যে পরিবর্তন, প্রত্যেক ঋতুর যে একটা চরিত্র, সেটা আমার কাছে খুব ভালো লাগে। যে বৃষ্টির সিজনে যদি বৃষ্টি না হয়, কিরকম একটা অপূর্ণতা থাকে, মনে হচ্ছে এই বর্ষাতে প্রচুর পানি যদি না হয়, বিকজ হয় কি নেচারের কিছু নিয়ম আছে না, ওই নিয়মগুলির বাইরে যেতে আমার ভালো লাগে না। আমার কাছে মনে হয় যে আমরা প্রত্যেকেই মানে প্রকৃতির সন্তান, প্রকৃতির সৃষ্টি। সো প্রকৃতির সাথে আমাদের একটা আত্মিক বন্ধন, যোগাযোগ আছে। এই যে আপনিও মনে হয় যে এই এলাকাতে এই প্রথমবারের মতো আসলেন। আমি পাবনা এসেছি আগে, বাট এই পর্যন্ত আসেনি। এই যে বাংলাদেশ, এই বাংলাদেশটাকে নিয়ে যাওয়া মানে একদম আমাদের স্থানীয় মানুষদের কাছেও বিশ্বব্যাপী, বিশ্ব দরবার, বিশ্ব বাজারে নিয়ে যাওয়া, নিয়ে যে আমরা পর্যটনের কথা বলি, বাংলাদেশকে দেখো, ব্র্যান্ডিং বাংলাদেশ, আমরা এর আগে এই কথাটা উচ্চারণ করেছিলাম, সেই জায়গা থেকে আপনার মনে হয় যে আমাদের এই বিপণনটা ঠিক সঠিক আছে না, ঠিকভাবে করতে পারছি?
আমার মনে হয় আমরা বেশ কিছু ক্ষেত্রে অনেক পিছিয়ে আছি। আমি সেদিন দেখলাম যে বাংলাদেশের সুন্দরবনে বাঘের সংখ্যা কমতে কমতে 100-র মতো বোধ 108টা বা কিছু দেখে আমার খুব খারাপ লাগলো, এবং আমি নিজে নিজে তখন ভাবছিলাম যে যদি আমার কিছু করার থাকে, যদি আমাকে সরকার তরফ থেকে কিছু বলা হয় করতে, আই উড লাভ টু ডু ইট। এরপর দিনই পেপারে দেখলাম যে অমিতাভ বচ্চন বাঘ দূত হয়েছে। ঠিক আছে, বাঘ দূত হতে চান বাংলাদেশে? আমাকে দিয়ে যদি বাঘের কোনো উপকারে আসে আমি হতে চাই। বাঘ রক্ষা করা যায়, যদি বাঘ যদি রক্ষা করা যায়। কারণ আমরা ওই খবরের পরে কিন্তু আমরা দেখলাম যে হাড়গোড় সহ পাওয়া যাচ্ছে। সো লাইক ইটস রিয়েলি স্যাড না? সো আমরা কি করছি, আমাদের যে বিউটিফুল ব্যাপারগুলো আছে সেগুলিকে মানে ধারণ করছি, বাট সেটাকে লালন করছি না আমরা। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, টুরিস্ট সেক্টর বাড়ছে না, টুরিস্ট আসছে না। সেটা কি এই কারণে যে আমাদের ভেতরের সৌন্দর্যটা একটু ঢেকে যাচ্ছে? বিকজ আমি নিজের দেশেই যদি কোনো একটা জায়গায় যেতে ভয় পাই যে রাতের বেলা আমি এখানে যাবো, ইটস নট সেফ ফর মি, সো তখন টুরিস্টরা কি করে অ্যাট্রাক্ট করবে, টুরিস্টরা কি করে আসবে? বাট টুরিস্টরা আসার জন্য যে মিনিমাম ফ্যাসিলিটিগুলি দরকার সেগুলিকে আমরা দিচ্ছি কিনা। আজকে মনে করেন যে সুন্দরবনের ওই বেল্টে কিন্তু আমরা অনেকবার শুটিংয়ে গেছি আমি, ঝড়খালির ওদিকটাতে। বাংলাদেশের সুন্দরবনে কিন্তু আমি আজ পর্যন্ত সেভাবে যাইনি। ঠিক আছে, সো আমি নিজেই যদি না যাই আমি টুরিস্টকে কি করে অ্যাট্রাক্ট করবো? সো আমাদের অনেক রিসোর্স আছে, আমার মনে হয় এগুলি অন্যকে তো নিমন্ত্রণ জানানো যাচ্ছে না, নিজে যদি আগে এক্স্যাক্টলি, বিকজ আমি নিজেই যদি তৃপ্ত না হই, হ্যাপি না হই, আমার রান্না যদি এক্স্যাক্টলি আমার রান্না আমার ভালো না লাগলে আপনার কেন ভালো লাগবে? আমি একবার আরেকটা অনুষ্ঠানের মাধ্যমে বলেছিলাম যে আমাদের ঢাকার লালবাগের কেল্লা, যে লালবাগের কেল্লার আশপাশে যত বাসা আছে যারা যারা থাকেন ওখানে, যে প্রত্যেকে যেন বাড়ির এক্সটেরিয়রটাকে একটা ইভেন্ট কালার করে, আইদার লাইট পিঙ্ক, লাইট হোয়াইট, ক্রিম, ইয়েলো। তবে আমাদের যে লালবাগের যে বিউটিফিকেশনটা এবং আমাদের যে এটা একটা ঐতিহ্য, সেটা আমরা এই জায়গাটা খুব ভালো লাগলো। এই জায়গাটা আমি একটু বলতে চাই যে আমাদের থিম যে আমার গুলশান কিরকম হবে, আমার বিউটি বোর্ডিং এর আশপাশের বাসাগুলি কিরকম হবে, বাংলা বাজার বই পড়া সেটা কিরকম হবে, কার্জনালের আশপাশে একটা নিজস্ব চরিত্র তৈরি করে। এই যে আমরা যে পাকশিতে আসলাম, এইটারও একটা চরিত্র থাকা উচিত। এক্স্যাক্টলি। তবেই মনে করেন যে আমরা আমাদের এই সেক্টরটাকে ডেভেলপ করতে পারবো। কারণ বাংলাদেশে প্রচুর কিছু আছে দেখার মতো এখনো। যেমন আমি আজকে নিজে আসতে অনেকগুলো জায়গা দেখেছি যেগুলো দেখে আই ওয়াজ ইমপ্রেসড, যে ওয়াও এত সুন্দর, এত সুন্দর। তো এত সুন্দর জিনিস যদি আমার লাগে, হ্যাঁ, ঈশ্বরদী থেকে আমি যে পাকশি পর্যন্ত যে আসলাম রাস্তাটা, সেটাও আমরা বলছিলাম যে সুন্দর, তাই না? আমরা দেশের বাইরে যাচ্ছি বেড়াতে, আমরা কেন ইদানিং আমাদের একটা বাইরে যাওয়ার প্রবণতা হয়েছে, সেটা কক্সবাজার কেন্দ্রিক। মানুষ ছুটি পেলে কক্সবাজার যাচ্ছে, আর বান্দরবন এখন সিলেটের অনেকগুলো। সো আমার মনে আস্তে আস্তে গুল বা বিছানাকান্দি, তো আস্তে আস্তে এই এলাকা দিয়ে মানুষ আসবে এবং মানুষের ভালো লাগবে। আমি সেই জায়গা পুরোটাই তো আসলে সৌন্দর্যমণ্ডিত, প্রত্যেকটা ইঞ্চিতে আলাদা আলাদা সৌন্দর্য আছে। আপনি কিভাবে দেখছেন? এক্স্যাক্টলি। আর মনে করেন যে সিনিক বিউটির চেয়ে বেশি যেটা আরো যেটা মানুষের মনের সৌন্দর্য। আমাদের মানুষরা কিন্তু এখন অনেক বেশি ইনোসেন্ট, অনেক বেশি অতিথি পরায়ণ। একটু পদ্মার কাছে যাওয়া যায় না? আপনি বলছিলেন যে আপনি বাঘ দূত যদি আপনাকে করা হয় বাঘ সংরক্ষণের জন্য, বাঘের জীবন বাঁচাতে আমাদের সুন্দরবনে যে বাঘ আছে বা রয়্যাল বেঙ্গল টাইগার, সেখানে সে যে বনই থাকুক না কেন, কিন্তু যে নদীও কিন্তু বিপন্ন। আমরা পদ্মার পাড়ে আছি এখন, বর্ষাকাল দেখে আমরা পানি টলমল দেখছি, কিন্তু অনেক জায়গায় যেমন আমরা শুনছি যে পদ্মা যেটা আমাদের মুন্সিগঞ্জের দিকে, সেদিকে নাব্যতার সংকটের কারণে যাচ্ছে না, হ্যাঁ ফিরে চলাচল এই মৌসুমে হচ্ছে না। কিন্তু অন্যান্য সামনে চৈত্র মাসে, ফাল্গুন মাসের দিকে শুকিয়ে যাবে। নদী বাঁচাতেও তো আসলে আমাদের দায়িত্ব নেওয়া দরকার। নদী মরে যাচ্ছে, নদী হত্যা করা হচ্ছে। দেখেন, আমাদের তো মানে অনেক সেক্টরে কাজ করা দরকার, অনেক সেক্টরে আমাদেরকে এগিয়ে আসা উচিত, মানে নদী বাঁচানো উচিত। ইনফ্যাক্ট আমাদের যে ট্রাফিক জ্যাম, সেটা কমানোর জন্য অনেক চেষ্টা করা উচিত। আসলে আমার কি মনে হয়, ঘন্টা বাঁচানোর জন্য, হ্যাঁ আমার যেটা মনে হয় যে আমাদেরকে ইউজ করতে হবে। আজকে আমি এককভাবে গিয়ে যদি একটা বলি যে এই নদীর এটা করানো উচিত, এইভাবে এটাকে সংস্কার করা উচিত, সেটা প্রপার জায়গায় গিয়ে বলতে হবে। ইভেন এই যে পর্যটনের ব্যাপারে যেটা বললাম, এই ব্যাপারেও যদি আমাদেরকে বলা হয় যে বাংলাদেশকে সুন্দর করে প্রেজেন্ট করার জন্য আমাদেরকে ভূমিকা রাখতে, অবশ্যই আমি করবো। মানে আমাকে দিয়ে যদি দেশের এতটুকু উপকার হয়, তবেই আমার মনে হবে যে আমি ফেরদৌস হিসেবে সার্থক। এবং হ্যাঁ, সেই জায়গা থেকে যে নদীর কথা বলছি, আমি নদীতে এসে দেখে এটাও বলছি যে এই ধরনের যে অনেকগুলি নৌকা আমাদের এখানে আছে, পদ্মায় পালতোলা নৌকা, যমুনার বুকে পালতোলা, সেগুলো কিন্তু কমে গিয়েছে না? মানে আমাদের মনেরই পাল উঠছে না এখন, নাকি? এখন দেখেন, এখন আগে যারা মাছ ধরার নৌকা ছিল, পালতোলা নৌকায় হতো, সেগুলো এখন চেঞ্জ হয়ে
অন্য টেকনোলজি যন্ত্র বসেছে। তো সেটার যেরকম একটা মানে উত্তরণ ঘটেছে বলবো ইন এ ওয়ে। হ্যাঁ, আবার তার নেগেটিভ ব্যাপারও আছে যে আজকে যখন যন্ত্রের জন্য যেই কেমিক্যাল ইউজ করা হচ্ছে তাতে করে মাছের ক্ষতি হচ্ছে, সবুজ নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই দিকগুলো আমাকে দেখতে হবে যে একটা এই নদীতে কতগুলো লঞ্চ বা স্টিমার বা মানে ইঞ্জিন চালিত নৌকা চলা উচিত, সেটার একটা নিয়ম নির্ধারণ আমরা অযান্ত্রিক থেকে যান্ত্রিক সভ্যতা যে চলে আসলাম, হ্যাঁ। এ থেকে আমাদের জীবনে আসলে না দেখেন, যান্ত্রিক জীবন হয়ে এসেছে কিন্তু যন্ত্রের উপর পুরোপুরি নির্ভরশীল হওয়া উচিত না। এবং যন্ত্র চালিত হয়ে গেলে তো আর আমাদের সেই মানুষের সেই ব্যাপারগুলি থাকবে না। তো সেটার জন্য আমার মনে হয় এটা জরুরি যে আচ্ছা এইখানে এই দিয়ে পার হতেই হবে, এতটা নৌকা যাবে বা এতটা ইঞ্জিন চালিত নৌকা যাবে, বাকিগুলি এরকম হবে। কারণ এই সাথে যাদের জীবন জড়িত আছে তাদেরও তো দেখতে হবে, সেই পেশা তো টিকে রাখতে হবে, তাই না? আজকে মনে করেন যে বেদিনী সম্প্রদায় হারিয়ে গেছে, তারা তো আমাদেরকে নানানভাবে বিনোদন দিত, নানানভাবে সমাজের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সার্ভ করতো। তো আস্তে আস্তে কিন্তু এই সম্প্রদায় সেই জায়গা থেকে এই যে আমাদের বিলুপ্ত হারিয়ে যাওয়া আবার আমরা পেতেও পারি। আমরা যদি যে আজকে আমরা আসলাম, এসে যে আপনি কখনো হয়তো আসেননি, আপনি এই পাখি দেখলেন, এরকম অনেক জায়গা আছে অনাবিষ্কৃত আমাদের, সেগুলো এবং যেগুলো বিলুপ্ত যে পেশাগুলো, সেগুলো কিন্তু পর্যটন শিল্পটাকে যদি মানে উন্নয়ন করা যায়, উন্নতি করা যায়, সেই পেশা সেই জীবিকাগুলো বেঁচে যাবে। কারণ একটা সেক্টরে যখন একটা আপনি পর্যটন নগরী কিছু একটা তৈরি করলেন, সেটার সাথে তো অনেকগুলো মানুষ ইনক্লুড হচ্ছে, নতুন নতুন পেশার জন্ম হচ্ছে। একটা ইন্ডাস্ট্রি করার সঙ্গে যেরকম হাজার হাজার মানুষ কাজ পাচ্ছে, কর্মসংস্থান হচ্ছে, সো এইভাবে কিন্তু মানুষের কর্মসংস্থান হচ্ছে এবং নতুন একটা পেশার সৃষ্টিও হচ্ছে। ট্যুরিস্ট গাইড কিন্তু আমাদের দেশে অলমোস্ট নেই বললেই চলে, তাই না? সো এটা কিন্তু একটা অন্যতম পেশা আছে সারা বিশ্বে। কিছু কিছু জায়গা, যেমন আমি গ্র্যান্ড ক্যানিয়নে গিয়ে দেখলাম যে থাউজেন্ড অফ টুরিস্ট গাইডস আর দেয়ার, একদম অফিসিয়ালি ওরা দে উইল এক্সপ্লেইন ইউ শুড নো। আজকে হার্ডিঞ্জ ব্রিজ কত সালে হয়েছে এটা খুঁজে বের করা টাফ হয়ে যাবে। তো 100 বছরের একটা পুরনো আমাদের ঐতিহ্য, এটাকে আমাদেরকে লালন করতে হবে। এই যে ঐতিহ্যের কাছে ফিরে যাওয়া, সেটা পর্যটনের মাধ্যমে সম্ভব, দেশ ঘুরে দেখা সম্ভব। এবং আপনি বলছেন যে এই যে মানে যারা মানে আছেন, আপনারা যারা শিল্পী হিসেবে কাজ করছেন, যে অবস্থানে আছেন, তাদেরকে ব্যবহার করে আবার বাংলাদেশ ব্র্যান্ডিংটা করা যায়। অফকোর্স আজকে আমাকে যারা ভালোবাসে, আমি যদি জানি যদি আমি একটা কথা বলি, তারা কিছুটা হলে সেটা মনোযোগ দিয়ে শুনবে। সো আমাকে দিয়ে সেই কথাগুলি বলাতে হবে। আই এম রেডি, সেই সুযোগটা নিতে হবে, আমাকেও দিতে হবে, এবং আই এম রেডি ফর দ্যাট। আপনি তৈরি, আপনাকে অনেক ধন্যবাদ যে অন্তত আপনি যে তৈরি, সেটা আমরা বুঝতে পারলাম যে আপনারা আমাদের সঙ্গে সেই মাঝখানে যে যাত্রার অনেক বিড়ম্বনাও ছিল আমাদের, সেই বিড়ম্বনার পরেও কিন্তু আমরা আমাদের লক্ষ্যে এসে পৌঁছেছি। যে আমরা যেখানে আসবো ভেবেছিলাম সেখানে এসেছি। আমরা আশা করি যে আমরা যে বাংলাদেশ ব্র্যান্ডিং এর কথা বলছি, যে লক্ষ্যে যেতে চাই, সেখানে আমরা পৌঁছবো। আজকে আপনাকে নিয়ে আমরা আসতে পেরেছি এই সফরে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে এই সফরে, এই যাত্রা আসার জন্য। ঈদ মোবারক। আপনাকেও ধন্যবাদ, ঈদ মোবারক। দর্শক যারা কষ্ট করে এতক্ষণ এই অনুষ্ঠান দেখলেন, আমার মনে এটা শুধু একটা সাধারণ টক শো না, এর মাধ্যমে আমরা আমাদের মনের অতৃপ্তি, ক্ষুধা, এগুলি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আমাদের দেশের সুন্দর সুন্দর জায়গা দেখানোর চেষ্টা করেছি। সো এতক্ষণ যারা সঙ্গে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই আবার দেখা হবে। ঈদ মোবারক।